ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 7 নম্বর জিকে ক্লাস। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। আর একটা আগেই কথা বলে দিই, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। আগের ক্লাসে বলে প্রতিটা ক্লাসে দিই, তো এই ক্লাসেও দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে ভবিষ্যতে তোমাদের ভিডিও আরও প্রোভাইড হতে পারে। ঠিক আছে, চলো ক্লাসটা স্টার্ট করে দেবে। যেমন এখানে কোশ্চেন নম্বর 21, নিচের কোনটি একটি মৌল? এ খাদ্য লবণ, বি জল, সি গ্রাফাইট, না ডি কাঁচ? তো এটা অ্যান্সার তোমাদের কী হবে, যে কোনটি মৌল? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, গ্রাফাইট। গ্রাফাইট, ঠিক আছে। তাহলে গ্রাফাইট হলো মৌল, তাহলে খাদ্য লবণ, জল আর কাঁচ কি না? এই খাদ্য লবণ, জল আর কাঁচ হলো যৌগ। যৌগ, যৌগ, ঠিক আছে। এই তিনটেই যৌগ, ঠিক আছে, মনে রাখবে। তারপর চলে এসো কোশ্চেন নম্বর 22, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারবে? কোন মামলায়? শঙ্করী প্রসাদ মামলা, সঞ্জন সিং মামলা, কেশবানন্দ ভারতী মামলা, না গোলকনাথ মামলা? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, চলো এরপরে চলে এসো তোমরা কোশ্চেন নম্বর 29, কোন রাজ্য মিথিলা চিত্রকলার জন্য পরিচিত? কোন রাজ্য? এ কর্ণাটক, বি উত্তরপ্রদেশ, সি বিহার, না ডি কেরালা? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, বিহার। তারপর চলে এসো কোশ্চেন নম্বর 30, দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় যে নীতি অনুসারে? দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে, এ মৌলিক অধিকার, বি নির্দেশমূলক নীতি, না সি বিধিবদ্ধ অধিকার, নাকি ডি কোনোটি সঠিক নয়? সি বিধিবদ্ধ অধিকার, নাকি ডি কোনোটি সঠিক নয়? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, নির্দেশমূলক নীতি। এরপর চলে এসো 30 হয়ে গেল, নির্দেশমূলক নীতি 30 হয়ে গেল। এইখানে একটা কোশ্চেন আছে, যেমন দেখো, যে দরিদ্র বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা যে নীতি অনুসারে, সেটা তো জানলে নির্দেশমূলক নীতি, কিন্তু কোন ধারা অনুযায়ী যদি প্রশ্ন আসে যে কোন ধারা অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়ে থাকে, তা সেটা হবে ধারা নম্বর 39A। লিখে নাও ধারা নম্বর 39A, আর্টিকেল 39A। ঠিক আছে, চলো এরপর তোমরা চলে এসো কোশ্চেন নাম্বার 33, কোন রাজ্যে দীপর বিল নামক রামসার জলাভূমি আছে? কোন রাজ্যে? এ পশ্চিমবঙ্গ, বি বিহার, সি উড়িষ্যা, না ডি আসাম? এটা তোমাদের অ্যান্সার হবে ডি আসাম। তারপর চলে এসো 34, তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? এ পৃষ্ঠটান, বি মাধ্যাকর্ষণ শক্তি, সি সান্দ্রতা, নাকি ডি স্থিতিস্থাপকতা? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, পৃষ্ঠটান। চলো এরপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 25, বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? এ মহারাষ্ট্র, বি কেরালা, সি তামিলনাড়ু, না ডি অন্ধ্রপ্রদেশ? বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, তামিলনাড়ু। ঠিক আছে, অপশান সি, তামিলনাড়ু। তাহলে এখানে 37 নম্বর একটা আছে কোশ্চেন, তো যেহেতু আমি 25 নম্বর এখানে করলাম, তো সেহেতু 26টাও করে দিই, তারপর আমি এদিকে যাব। ঠিক আছে, চলো
তাহলে কোশ্চেন নাম্বার 26, নাবার্ড কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গঠিত হয়? নাবার্ড এ পঞ্চম, বি দ্বিতীয়, সি ষষ্ঠ, না ডি চতুর্থ? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, ষষ্ঠ। এবারে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন হয় যে নাবার্ড কোন পর্যায়ে পরিকল্পনা, এটা জানলে ষষ্ঠ। তাহলে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে গঠিত হয়? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, তো সেটা তুমি মাথায় রাখবে যে হয় 1951 থেকে 56। 1951 থেকে 56। যদি বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্ল্যানটি, 5 ইয়ার্স প্ল্যানটি কোন দেশ থেকে নেওয়া, যদি প্রশ্ন আছে যে পঞ্চবার্ষিক পরিকল্পনাতে আমাদের দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাটি কোন দেশ থেকে নেওয়া, তো সেটা মাথায় রাখবে USSR, লিখে নিও USSR, মানে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া। এরপর চলে এসে কোশ্চেন নম্বর 37, ভারতে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়? তো এখানে করাই আছে ভারতে প্রথম, তোমাদের অ্যান্সার হবে অপশান এ, মাদ্রাস মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে একটা প্রশ্ন হয় যে এই যে ভারতে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? মাদ্রাসে প্রতিষ্ঠিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না, সালটা হচ্ছে তোমার 1688 সালে মাদ্রাসে। ঠিক আছে, এরপর চলে এসো 38। ঠিক আছে, তার আগে বলে দিই যে তোমরা যদি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে কি হয় না, আমি যে এর পরে যে ভিডিও বানাবো সেটা তোমাদের কাছে অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, তোমাদের খুঁজতে হবে না, অটোমেটিকলি তোমাদের মেসেজ চলে যাবে। আর আমি প্রতিটা ক্লাসে এরকমই পড়াই, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এক্সট্রা করে বলে দিই, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি নর্মাল করে দিই। তো আরও পরের ভিডিওতে আরও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, সেখানে আমি আরও বেশি ইনফরমেশান দেবো। প্রতিটা ক্লাসে আমি ইনফরমেশান দিই, কিন্তু যত ক্লাস আগে যাবে তত আমি বেশি ইনফরমেশান দেবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো এবার কোশ্চেন নম্বর 38, সংবিধান কর্তৃত্ব আঞ্চলিক ভাষাগুলিকে কততম তপশিলে স্থান দেওয়া হয়েছে? কততম তপশিলে স্থান দেওয়া হয়েছে? ঠিক আছে, তো এ পঞ্চম, বি দ্বিতীয়, সি অষ্টম, না ডি দশম? তো এটা তোমার অ্যান্সার কী হবে না সি অষ্টম, অষ্টম। তারপরে কোশ্চেন হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, একবারে কোশ্চেন বার করি। তারপরে কোশ্চেন হচ্ছে 39, না বুদ্ধদেব দাশগুপ্ত কোন ক্ষেত্রে জড়িত, মানে কিসের ক্ষেত্রে? এ শরৎ, বি সানাই, সি সেতার, না ডি বেনা? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, শরৎ। ঠিক আছে, চলে এসো কোশ্চেন নম্বর 40, যে নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর, দাঁড়া আছে, কেননা এটা আমি তুলে নিই, কেননা এখানে আমাকে কিছু লিখতে হবে। তো কিছু যেহেতু লিখতে হবে সেহেতু আমি একটু উপর দিক করে নিই। যে নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? এ কৃষ্ণা, বি কাবেরী, সি গোদাবরী, না ডি মহানদী? তো এটা অ্যান্সার হবে তোমার অপশান এ, কৃষ্ণা। এরপর বলে রাখি, এগুলো কিন্তু কোশ্চেন ইম্পর্টেন্ট আসেই, কিন্তু এগুলো তোমরা জানোই, তোমরা একবার নিজেরা দেখে নে, বাট আমি এই কৃষ্ণাটা বলে দিচ্ছি। ঠিক আছে, কৃষ্ণাটা বলে দিচ্ছি, কৃষ্ণা নদীর একটা প্রশ্ন বলে দিচ্ছি আমি, এটা আসে আর এটা ইম্পর্টেন্টও, যে কৃষ্ণা নদীর উৎপত্তি কোন শৃঙ্গ থেকে, কোথার থেকে উৎপত্তি? কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? না, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হচ্ছে, লিখে নেবে তোমরা, যে
মহাবালেশ্বর সিংহ। কৃষ্ণা নদীর উৎপস্থল হচ্ছে মহাবালেশ্বর সিংহ থেকে। ঠিক আছে, চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমি আরও বেশি ইনফরমেশান দেবো, আরও বেশি ইনফরমেশান দিয়ে পরে আমি ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, চলো আজকের মতো বাই।